হ্যালো। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওকে। তো তোমাদের লাস্ট ক্লাসের নিয়ে কোনো কোশ্চেন আছে? লাস্ট ক্লাসের কন্টেন্ট তোমাদের সুপার সোর্স ট্রান্সফরমেশন পড়ানো হয়েছিল। এটা নিয়ে কি কার কোনো কোশ্চেন আছে নাকি? তোমাদের লাস্ট দিন আর কি আমি সোর্স ট্রান্সফরমেশন দেখিয়েছিলাম। সো মানে তোমাদের বেশ কয়েকটা সিনারিও, যেমন সোর্স ট্রান্সফরমেশনের জন্য আমাদের সোর্স ট্রান্সফরমেশনটা কি তোমাদের মেইনলি সার্কিটটাকে সিম্পলিফাই করা। ওকে, সিম্পলিফাই করে করে ছোট করে নিয়ে আসা, তারপরে আমাদের যে কম্পোনেন্ট বের করতে হবে সেটা থেকে আর কি মানে একদম বেসিক সিম্পলিফাইড অবস্থায় নিয়ে আসার পরে তোমাদের যে কম্পোনেন্ট বা যে কোয়ান্টিটি তোমাদের বের করতে বলা হয়েছে সেটা বের করো। তো আমরা যে কোনো স্টেজে আসলে মেশ নোড অ্যাপ্লাই করতে পারি, বাট যদি আমাদেরকে সোর্স ট্রান্সফরমেশন দিয়ে বের করতে বলে তাহলে আর কি আমরা ওভাবে করে ডিরেক্টলি অ্যাপ্লাই করব না, আমরা এটাকে সিম্পলিফাই করতে থাকবো। যেমন এই সার্কিটটা আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এসে দেন আমাদের রিকোয়ার্ড ভ্যালুটা বের করেছি। সিমিলারলি এই সার্কিটেও আমরা একটা বড় সার্কিট ছিল, এটাকে সিম্পলিফাই করে করে এই পর্যন্ত এসে যেখানে আর ফার্দার সিম্পলিফিকেশন পসিবল না সেখানে আমরা করছি। আমরা কিন্তু কোথাওই নোড মেশ অ্যাপ্লাই করি নেই, বেসিক প্রিন্সিপাল। বাট এখানে একটা সার্কিট ছিল যেখানে তোমাদের হয়তো এর থেকে বেশি ফার্দার সিম্পলিফাই করা যাবে না। ওকে, কারণ এখানে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সকে আসলে এক করা যায় না। সো এরকম সিচুয়েশন আসলে কি করা যায়, তোমাদেরকে যেহেতু এই ভোল্টেজ ড্রপটা বের করতে হবে এই দুইটা নোডের মধ্যে, সো আমরা এমনভাবে দুইটা ইকুয়েশন লিখলাম যেখান থেকে আমরা সলভ করে মানে মেইনলি তো কেভিএল দিয়ে লিখেছি দুইটা ইকুয়েশন। একটা হলো পুরো ফুল কমপ্লিট লুপ নিলাম, আর একটা হলো আমরা হাফ লুপ নিয়েছি। ওকে, সো নিয়ে দুটো ইকুয়েশন বের করলাম, কারণ দুটো ভ্যারিয়েবল থাকে ভিএক্স আই, এগুলোকে সলভ করে দেন আমরা আমাদের দরকার ভিএক্স, সেই ভিএক্স ভ্যালুটা বের করলাম। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা তোমরা বাসায় ট্রাই করতে পারো। সোর্স ট্রান্সফরমেশন দিয়ে করবা এবং এই 12 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজটা এইভাবে বের করবা প্লাস মাইনাস ভিএক্স। ওকে, তোমাদের রেজাল্ট দেওয়া আছে বা তোমরা বাসায় ট্রাই করতে পারো। তো আচ্ছা, তোমাদের আমি একটা নতুন টপিক শুরু করব। ঠিক আছে, তোমাদের সিলেবাসটাকে যদি আমি ভাগ করি তাহলে টোটাল হলো 3টা পার্ট। ওকে, একটা হলো ডিসি সার্কিট, একটা হলো তোমাদের এসি সার্কিট, আর আরেকটা হলো তোমাদের মেশিন। মেশিনে তোমাদের ইন্ট্রোডাকশন টু ট্রান্সফরমার এবং ইন্ডাকশন মোটর, এই দুটো পার্ট তোমাদের আছে। সো সিলেবাসটা তোমাদের আসলে অনেক লেন্দি, বাট আমি চেষ্টা করবো আর কি যতটুকু কভার করা যায়। তোমাদের ডিসির ফাইনাল দুটো টপিক হলো আসলে এটা। হ্যাঁ, তো তোমাদের আসলে অন্য সেকশনের তুলনায় আমি একটু পিছিয়ে আছি, যার কারণে তোমাদের আসলে যেহেতু এটা 6th উইক এবং তোমাদের 3টা পার্টের মধ্যে আমরা এখনো পার্ট 1 এ আছি, সেই জন্য একটু দ্রুত যাবো। সো এখানে তোমাদের লাস্ট দুটো টপিক হলো থেভেনিন থিওরেম এবং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। দুইটাই আসলে কানেক্টেড, কারণ থেভেনিন থিওরেম না জানলে আসলে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের কনসেপ্টটা ইউজ করতে পারবো না। ওকে, সো আসলে প্রথমে আমরা শুরু করি থেভেনিন থিওরেম দিয়ে, যে থেভেনিন থিওরেমটা আমাদের জন্য কখন অ্যাপ্লিকেবল। ওকে, তো তোমাদের মাঝে মধ্যে এরকম হয় যে আমাদের যদি এভাবে চিন্তা করি যে একটা বাসা বাড়িতে ধরো একটা রুমের মধ্যে আমাদের অনেকগুলো কম্পোনেন্ট আছে, ফ্যান, লাইট, তারপরে অনেকগুলো পাওয়ার পয়েন্ট, সকেট। তো পুরো জিনিসটা হয়তো আমরা একটা সিম্পলিফাইড সার্কিটে নিয়ে আসতে পারি, বাট এখানে কিছু কিছু কম্পোনেন্ট দেখবো তোমাদের ভ্যারি করে। ওকে, ধরো তোমাদের পুরো রুমের ভিতরে অনেকগুলো কানেকশন দেওয়া আছে, রুমের ভিতরে অনেকগুলো সিরিজ প্যারালাল করে সার্কিট দেওয়া আছে, বাট তোমাদের একটা পাওয়ার সকেট আছে ধরো এক জায়গায়। এখন পাওয়ার সকেটের অ্যাক্রসে লোড, ধরো আমরা লোড কানেক্ট করবো এখানে। এখানে ধরো আমরা একটা লোড কানেক্ট করবো আরএল, আমরা যেহেতু এটা লোড এই জন্য এই রেজিস্ট্যান্সটাকে আমরা এল দিয়ে বুঝাই। এখন সকেটের অ্যাক্রসে আমরা বিভিন্ন জিনিস কানেক্ট করতে পারি, তাই না? আমরা এখানে তোমার আয়রন, টিভি বা হেয়ার ড্রায়ার, অনেক ধরনের লোড আমরা কানেক্ট করতে পারি। তো আসলে কি এটা তখন ভ্যারিয়েবল একটা লোড হয়। সো এরকম সিচুয়েশনে আমার যেখানে রিমেইনিং পার্ট অফ দি সার্কিট ফিক্স থাকে, বাট শুধুমাত্র একটা পার্ট যেটা আউটপুট, সেখানে আমাদের লোডটা ভ্যারি করে। এরকম সিচুয়েশনে আমাদের তখন কি এই পুরো সার্কিটকে যদি আমরা কোনোভাবে সিম্পলিফাই করে নিয়ে আসি তাহলে আমাদের জন্য খুবই ইজি হয়। এই পুরো সার্কিট থেকে যদি আমি একটা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স আর একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন সিরিজে নিয়ে আসতে পারি, যেহেতু আমরা সোর্স ট্রান্সফরমেশনে দেখে আসছি যে আমাদের যদি একটা ভোল্টেজ সোর্স থাকে
তার সাথে একটা রেজিস্ট্যান্স নরমালি ইন সিরিজ থাকে। ওকে, তো আমরা যদি একটা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স যেটার নাম আমরা বলছি VTH, আর আমরা যদি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটার নাম আমরা বলছি RTH নিয়ে আসি, তাহলে আমাদের জন্য কাজ করতে অনেক ইজি হয়, তাই না? এখন আমরা কি প্রতিবার লোডটাকে ভ্যারি করলে প্রতিবার কতটুকু কারেন্ট ফ্লো করবে সেটা আমরা ইজিলি বের করতে পারবো, আমাদের জন্য অ্যানালাইসিস করাটা খুবই ইজি হয়। তো এই কনসেপ্টটা হলো আসলে আমাদের থেভেনিন থিওরেম। যেখানে কিছু রেস্ট্রিকশন আছে, সেটা হলো কি এই যে কোনো সার্কিটের জন্য আসলে থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করা যাবে না, এটা শুধুমাত্র লিনিয়ার টু টার্মিনাল সার্কিট। ওকে, মানে যেই সব সার্কিট আসলে টু টার্মিনাল হয়, তো আমাদের এরকম রেজিস্ট্যান্স ক্যাপাসিটেন্স এগুলো দিয়ে আসলে সবই টু টার্মিনাল সার্কিট হয় নরমালি। বাট তোমাদের যখন বিজেটি, তোমাদের তো আসলে এই জিনিসগুলো তোমাদের লাগবে না, যে তোমাদের ট্রানজিস্টর যদি থাকে তখন আর কি তোমাদের টু টার্মিনাল সার্কিট আসলে হয় না। ওকে, তো এরকম রেজিস্ট্যান্স ক্যাপাসিটেন্স ইন্ডাকটেন্স এগুলো দিয়ে আরএলসি, ওকে, এই তিনটা জিনিস দিয়ে আসলে লিনিয়ার সার্কিট হয় নরমালি। সো এরকম লিনিয়ার টু টার্মিনাল সার্কিট যদি থাকে, সেটাকে চাইলে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে পারি। ইকুইভ্যালেন্ট সার্কিটটা হলো আমার এই যে বক্সের মধ্যে যে পার্টটা, আমি আমার রিমেইনিং পার্টটা মুছে দিচ্ছি। ওকে, এই লোডটাকে আমরা মুছে দিচ্ছি। এই সার্কিটটাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট একটা সার্কিটে কনভার্ট করে নিয়ে আসতে পারি, এই বক্সের ভিতরে যে আমার কমপ্লিকেটেড অনেকগুলো কানেকশন ছিল, এই পুরোটাকে যদি আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে নিয়ে আসতে পারি, যেখানে আমার একটা ভোল্টেজ সোর্স থাকবে VTH, তার সাথে একটা রেজিস্ট্যান্স থাকবে ইন সিরিজ, এটাই হলো আমার আসলে থেভেনিন থিওরেম। ওকে, এটা করতে পারলে আমাদের জন্য কাজ অনেক ইজি হয়ে যায়। এখন এখানে এই দুটো ভ্যালুর ডেফিনিশন কি, ভি মানে টিএইচ তো আসলে আসছে হলো থেভেনিন থেকে, যে থেভেনিন নামের একজন এই থিওরেমটা প্রপোজ করেছিল, যার পর এই থিওরেমটার নাম হয়েছে থেভেনিন। তো টিএইচ দিয়ে আসলে থেভেনিন বোঝায়। তো এখানে আমাদের VTH আর RTH এর মিনিংটা জানতে হবে। ইকুইভ্যালেন্ট, আমরা যখন ইকুইভ্যালেন্ট সার্কিটে যাব, যে ইফ দিস ক্যান বি রিপ্লেসড বাই অ্যান ইকুইভ্যালেন্ট সার্কিট, যেখানে আমাদের VTH হলো থেভেনিন বা ওপেন সার্কিট ভোল্টেজ। ধরো এই সার্কিটটার এই দুটো কানেকশন থেকে আমি যখন দেখব এই সার্কিটটাকে, তখন এখানে যে ভোল্টেজটা পাবো আমি, সেটাই হলো কি আমার এই ওপেন সার্কিট ভোল্টেজ অ্যাট দ্য টার্মিনালস। ওকে, এই অবস্থায় যদি আমি এখানে একটা ভোল্টমিটার ধরি এই দুটো টার্মিনালের মধ্যে, তাহলে আমি যে রিডিংটা পাবো ওপেন সার্কিটে, সেটাই হলো আমার VTH। সো এখানে যখন ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে আমরা বলতেছি, সেখানে আমার VTHটা হলো এই ইকুইভ্যালেন্ট সার্কিটের আউটপুট টার্মিনালে যদি আমরা ওপেন সার্কিট অবস্থায় যে ভোল্টেজটা পাই, সেটা হলো আমার VTH। এবং RTHটা আসলে কি, RTHটা হলো আমাদের এই আউটপুট থেকে যদি আমরা এদিকে তাকাই, তাহলে আমরা যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাবো, ওকে, when all the independent sources are turned off, আমরা যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, তখন আমাদের নিয়ম হলো এই সোর্সগুলোকে, ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে টার্ন অফ করে দিতে হয়। এটাকে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে বন্ধ করে তারপর আমরা যখন আউটপুট টার্মিনাল থেকে এদিকে তাকাবো, তখন আমরা যে ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স দেখব, সেটাই হলো আমার আসলে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সো এখান থেকে আমরা যেটা বুঝলাম, সেটা হলো তোমাদের থেভেনিন থিওরেম বলে যে আমাদের একটা লিনিয়ার টু টার্মিনাল সার্কিট থাকলে সেটাকে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে পারি। এরকম যদি একটা লিনিয়ার টু টার্মিনাল সার্কিট থাকে, সেটাকে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে পারবো, যেখানে আমার একটা ভোল্টেজ সোর্স থাকবে ইন সিরিজ উইথ আ রেজিস্ট্যান্স। এখন এই ভোল্টেজ সোর্সটার ভ্যালুটা কোথা থেকে আসবে, সেটা হলো এই লিনিয়ার টু টার্মিনাল সার্কিটের আউটপুটে যে ভোল্টেজটা আসবে আমার কোনো লোড কানেকশন না থাকায়, মানে ওপেন সার্কিট থাকা অবস্থায়, ওপেন সার্কিট মানে কোনো লোড নেই, খোলা, এই অবস্থায় মানে আউটপুটে যে ভোল্টেজটা আসবে, সেটাই হলো আমার ওপেন সার্কিট ভোল্টেজ VTH। আর এই আউটপুট থেকে আমি যখন তাকাবো এই লোডের দিকে এবং সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স বন্ধ থাকবে, এই অবস্থায় আমি যে রেজিস্ট্যান্সটা পাবো, ঠিক আছে, সেটাই হলো আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সের ব্যাপারটা যদি আমি আরেকবার বলি, যে আমার এটা হলো আমার ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা হলো আমার আউটপুট টার্মিনাল। এখন এখানে যে ভোল্টেজটা পাবো সেটা হলো আমার ওপেন সার্কিট ভোল্টেজ। আর ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে যদি আমি বন্ধ করে দিই, এখানে ভোল্টেজ সোর্স আসলে শর্ট করে দেওয়া, এটাকে আসলে শর্ট করে দিব। তো শর্ট করে দেওয়ার পর আমি এখান থেকে যে রেজিস্ট্যান্সটা পাবো, সেটাই হলো আমার আসলে RTH, কারণ একটা রেজিস্ট্যান্স আছে, তাই না, এটাই হলো আমার আসলে RTH আসবে। সো এটাই হলো তোমাদের থেভেনিন থিওরেম। তা আমরা কিছু ক্যালকুলেশনস দেখবো, কারণ আমাদের এই টপিকগুলো সবই আসলে কি কোনো থিওরেম বা কোনো থিওরি, যেটা আসলে আমাদের কোনো একটা ক্যালকুলেশনে ডেমনস্ট্রেট করতে হয়। ওকে, ধরো মেশ বা নোড অ্যানালাইসিসে আমরা যখন শিখেছি, আমরা আগে অ্যানালাইসিসটা শিখেছি, তারপর আমরা সার্কিট অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করেছি। সো এখানেও সেম,
আমাদের একটা থিওরেম আমরা শিখলাম, এটাকে আমরা এখন সার্কিটে অ্যাপ্লাই করব। আচ্ছা, সো এই কনসেপ্টটা আমাদের আবার আসবে যখন আমরা একটু পরে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের থিওরেমটা পড়বো, তখন আমাদের এই কনসেপ্টটা আবার কাজে লাগবে। ওকে, সো এখন আমরা নেক্সট স্লাইডে যাই। ধরো এরকম একটা সার্কিট যেখানে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে বলা হচ্ছে, যে ফাইন্ড ইটস থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে গেলে আমাদের কি, আমরা দুটো জিনিস জানি যে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা অবশ্যই কি দুইটা এলিমেন্ট থাকবে, একটা ভোল্টেজ সোর্স আর একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সো আমাদেরকে দুইভাবে অ্যানালাইজ করতে হবে, মানে দুইটা পার্ট, একটা পার্ট বের করব আর একটা পার্টে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করব ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে টার্ন অফ করে। সো আমরা একটু যাই এখানে, যে যেহেতু আমাদের প্রথমে বলা হচ্ছে ফাইন্ড ইটস থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, প্রথমে আমরা দুই স্টেপে কাজ করব। ফার্স্ট স্টেপ হলো আমাদের স্টেপ 1 হবে টু ফাইন্ড RTH। ওকে, সেখানে তোমাদের ক্যালকুলেশন দেখানো আছে, তারপর আমি তোমাদের করে দিচ্ছি। ওকে, এখানে পার্ট 1 হলো আমরা প্রথমে RTH বের করব, ফাইন্ডিং RTH। আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কিভাবে বের করব? আমাদের ডেফিনিশন অনুযায়ী RTH কি বলা আছে, যে RTH ইজ দ্য ইনপুট অর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এট দ্য টার্মিনালস। আমরা টার্মিনাল থেকে যখন এই সাইডে তাকাবো সার্কিটের দিকে, when independent sources are turned off। সো আমাদের এই RTH বের করার সময় আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ফার্স্টে তোমাদের টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস, শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট, নট ডিপেন্ডেন্ট। ওকে, টার্ন অফ all independent sources then find equivalent resistance। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা আমাদের এই কাজটা করতে হবে, যে আমাদের প্রথমে সার্কিটে সব ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে বন্ধ করে দিব, তারপর আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব ফ্রম দি আউটপুট টার্মিনাল। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সো আমাদের আউটপুটটা এখানে কোথায়, যে RL দিয়ে ডিনোট করা আছে, এটা আমাদের আউটপুট ভ্যারিয়েবল লোড। সো আমরা এই AB রেসপেক্টে এই লোডটাকে খুলে ফেলবো, খুলে সার্কিটটাকে আঁকি আমরা। ওকে, যে প্রথমে আমরা ধরো অরিজিনাল সার্কিটটাকে আঁকি, তারপরে আমাদের যা যা করা লাগে আমরা করব। এটা হলো 4 ওহম, লোডটাকে অবশ্যই খুলে ফেলতে হবে। ওকে, এটা হলো আমার আউটপুট টার্মিনাল AB। যেহেতু আমরা এখন ফার্স্ট স্টেপে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, এটা হলো আমাদের 32 ভোল্ট সোর্স, এটা হলো 4 ওহম, 12, আর এদিকে হলো তোমাদের একটা 1 ওহম আছে, আর দিস ইজ 2 অ্যাম্পিয়ার। এখন RTH বের করার জন্য ফার্স্ট স্টেপ হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে বন্ধ করে দিতে। সো আমরা এখন পর্যন্ত যা যা শিখে আসছি, আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো বন্ধ করে দেওয়া মানে কি, যদি ভোল্টেজ সোর্স থাকে সেটাকে কি করব আমরা, বলো এটাকে অফ করি কিভাবে, আমরা শর্ট করি না স্যার, শর্ট করে দিন। হ্যাঁ, তো এটাকে আমরা শর্ট করে দিব এদিক থেকে। সিমিলারলি কারেন্ট সোর্স যদি থাকে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সেটাকে আমরা কিভাবে বন্ধ করব, ওপেন করে দেব। ঠিক আছে, এটাকে আমরা ওপেন করে দিব। আই হোপ এতটুকু পর্যন্ত বুঝা গেছে। এখন আমরা সার্কিটটাকে আঁকি, এখন এটাকে শর্ট করে দিলাম, এটাকে ওপেন করে দিলাম। এখন এটা হলো আমার এখন রেজাল্টিং সার্কিট। এখানে আমরা আউটপুট থেকে যখন এদিকে সার্কিটের দিকে তাকাবো, এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমাদেরকে এখন বের করতে হবে। এটাই হলো আমার RTH বা থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলা হয়। এটা ধরুন খুবই সিম্পল একটা সার্কিট দেখা যাচ্ছে, তাই না? আমাদের আর ইকুইভ্যালেন্ট কত হবে বলো? প্রথমত এদিক থেকে যদি তাকাই, আমরা 1 এর সাথে 4 আর 12 সিরিজে আছে, তাই না? মানে প্যারালাল, 4 আর 12 এখানে প্যারালালে আছে, সেটা আমার 1 এর সাথে সিরিজে। সো আমার 1 এর সাথে আসলে 4 আর 12 যে প্যারালাল কম্বিনেশনটা, 4 and 12 হলো প্যারালাল, যেটা 1 এর সাথে সিরিজে। সেটা তোমরা সিম্পলিফাই করবা, 1 প্লাস 4 12 প্যারালাল থেকে সলভ করলে কত আসে, 4 12 যে কত 48/16, তাই না? R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2 করলে এটা কত আসে, 3 ইকুয়ালস টু 3 প্লাস 1 করলে কত, 4। ওকে, এটা হলো আমার ফার্স্ট কাজ, যে আমরা এখন এখানে চাইলে কেউ আগে, প্রথম কাজ হলো আমরা আগে RTH বের করব,
ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের যে দুইটা পার্ট তার মধ্যে আগে আমরা একটা পার্ট বের করলাম যেটা হলো আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RTh। এবার আমরা ওপেন সার্কিট ভোল্টেজ, থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বা ওপেন সার্কিট ভোল্টেজ VTh টা বের করব। সো VTh বের করার জন্য আমাদের কি কি স্টেপস ফলো করতে হবে? স্টেপ 2 তে আমরা ফাইন্ডিং VTh, এই স্টেপের নাম দিলাম ফাইন্ডিং VTh, যেটা হলো আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। সো এটার জন্য আমাদের কি করতে হবে? লোডটাকে ডিসকানেক্ট করে ফেলবো। ওকে, ডিসকানেক্ট, এখানেও ডিসকানেক্ট করা লাগতো, সেটাকে আলাদা করে লিখি নাই। এখানে আমরা ডিসকানেক্ট করব, যে ডিসকানেক্ট RL। ফার্স্ট কাজ হলো আমরা প্রথমে এটাকে ডিসকানেক্ট করে আঁকবো সার্কিটটাকে, ডিসকানেক্ট RL। সেকেন্ড কাজ হলো আমাদের ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাপিয়ারিং at the output terminal. Find the voltage appearing at the output terminal. Output টার্মিনালে আমাদের যে ওপেন সার্কিট অবস্থায় যে ভোল্টেজটা, মানে ডিসকানেক্ট করে RL ডিসকানেক্ট করে ফেললে মানে কি আসলে এটাকে ওপেন সার্কিট করে দিচ্ছি। আর তারপর আমরা ভোল্টেজ বের করব আউটপুট টার্মিনালে। সো আমরা প্রথমে আগে সার্কিটটাকে আঁকি, আমাদের এই সার্কিটটাই আবার আঁকতে হবে। এখানে কিন্তু কোনো সোর্স অফ করব না, তার মানে কি অবশ্যই সোর্সেস গুলো প্রেজেন্ট থাকবে। এখানে অবশ্যই আমাদের এই 32 ভোল্ট থাকবে, এটা হলো 12। এখানে তোমাদের একটা কারেন্ট সোর্স আছে 2 অ্যাম্পিয়ার, একটা 1 ওহম রেজিস্ট্যান্স আছে। আমাদেরকে অবশ্যই এইখান থেকে এই ভোল্টেজটা বের করতে হবে। এটাই হলো আমাদের আসলে কি থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, এটা বের করতে হবে। এখন এই অবস্থায় আমাদের এই দুটো টার্মিনালের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স, সেটাই হলো আমার VTh। সেটা আমরা যখন বের করব, এখানে বলে দেই যে থেভেনিন থিওরেমে আমাদের VTh বের করার সময় এখন কি সার্কিটটাকে আমাদের অবশ্যই সলভ করতে হবে, সলভ করে দেখতে হবে এখানে কত ভোল্টেজ আসে। তো এই জায়গায় আসলে কি তোমাদের এখানে যেহেতু কোনো মেথড বলা নাই ফিক্সড, আমরা চাইলে KCL সরি মেশ অথবা নোড, এই দুইটা তো সবচেয়ে বেসিক ওয়ে অফ সলভিং সার্কিট, তাই না? তো আমরা এখানে চাইলে যে কোনো মেথডেই এটা বের করতে পারি। যখন আমরা থেভেনিন থিওরেম করব, তখন আমাদের যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অথবা আউটপুটে ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে হবে, তখন আমরা চাইলে যে কোনো ওয়েতে বের করতে পারি, আমাদের আসলে এখানে কোনো রেস্ট্রিকশন নাই। অন্য সময় হয়তো তোমাদের বলে দেয় যে ফাইন্ড এই ভ্যালুটা ইউজিং নোড অ্যানালাইসিস বা সোর্স ট্রান্সফরমেশন বা সুপারপজিশন, অনেক কিছু বলা থাকে। বাট থেভেনিন থিওরেম করার সময় আমাদের আসলে কোনো রেস্ট্রিকশন বলে দেয় না নরমালি। সো আমরা চাইলে যে কোনো মেথডে করতে পারি। সো যখনই আমাদের এরকম অপশন থাকবে, আমরা অবশ্যই কি যে মেথডে আমাদের কাজ সবচেয়ে কম করতে হবে সেই মেথডে আমরা সলভ করব। ঠিক আছে? সো এখন এখানে কি মনে হয়, এখানে কোন মেথডে করলে আমার জন্য সবচেয়ে ইজি হবে কাজটা করতে? বলো। এখানে যদি আমরা নোড অ্যানালাইসিস করি, ঠিক আছে, আমাদের ইয়া অ্যাপ্লাই করতে গেলে সম্ভবত তোমাদের মানে লুপ অনেকগুলো থাকতে পারে। ওকে, আমরা নোড অ্যানালাইসিস করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, নোড অ্যানালাইসিস করে আমরা এখানে ইজিলি বের করে ফেলতে পারি। সেখানে আমাদের অবশ্যই কি নোড অ্যানালাইসিস করার সময় আমাদের কি লাগবে? এই ভোল্টেজটা লাগবে। ওকে, এখন এখানে কয়েকটা নোড আছে, একটাকে গ্রাউন্ড বানাতে হবে অবশ্যই। নোড অ্যানালাইসিস করার সময় আমরা এই পার্টটাকে গ্রাউন্ড বলে দিচ্ছি। ওকে, এটাকে আমরা গ্রাউন্ড বলে দিচ্ছি এটা রেসপেক্টে, কারণ এটা রেসপেক্টে তো আমাদের VTh বের করতে হবে। সো এটা কি আমরা গ্রাউন্ড বলছি। নোড অ্যানালাইসিস করার সময় তো একজন এক একটা গ্রাউন্ড ধরতে পারে, তাহলে না, একজন এক একটা গ্রাউন্ড ধরবা না, অবশ্যই এই পয়েন্টটাকে গ্রাউন্ড ধরবা যেখানে যার রেসপেক্টে আমরা VTh বের করব। ঠিক আছে, সেটাকেই গ্রাউন্ড ধরবা। মানে VThটা কি এই পয়েন্টের রেসপেক্টে এটার ভোল্টেজ, তাই না? সো এই পয়েন্টটাকে অবশ্যই গ্রাউন্ড ধরতে হবে। আচ্ছা, সো এখন আমরা এই অবস্থায় আমাদের দেখতে হবে যে কয়টা নোড আছে যেগুলোর ভোল্টেজ আমাদের বের করতে হবে আননোন। এটার অলরেডি আমরা জানি কত, 32 ভোল্ট। এই পয়েন্টের ভোল্টেজ 32 ভোল্ট, কারণ গ্রাউন্ডের সাথে 32 আছে। এই পয়েন্টের ভোল্টেজটা আমাদের বের করতে হবে। এই নোডের নাম দিলাম A আমরা। ওকে, এই নোডটার নাম হলো A। আর কি কোনো নোড বাকি আছে? এটা নোড A আর এটা হলো নোড VTh। ওকে, সো এখন আমাদের এই A নোডের ভোল্টেজটা যদি আমরা বের করে ফেলতে পারি, আমাদের কাজ করতে অনেক ইজি হবে। বুঝা গেছে? আমরা যদি কোনোভাবে A নোডের ভোল্টেজটা বের করে ফেলতে পারি, তাহলে আমাদের VTh নোডের জন্য কাজটা এরকম সার্কিটে, ধরো তোমাদের এই সার্কিটটাকে
সলভ করার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো ধরো তোমাদের এখানে একটা ভোল্টেজ আছে প্লাস মাইনাস 2 ভোল্ট, এখানে একটা রেজিস্ট্যান্স আছে এবং আউটপুটটা ওপেন, এখানে তোমাদের V1 বের করতে হবে। আচ্ছা এখানে কি এই সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করবে? যদি এটা ওপেন থাকে এদিকে কি কোনো কারেন্ট যাবে? আই কত? যদি এটা ওপেন থাকে অবশ্যই কারেন্ট এখানে জিরো। তখন যেটা হবে, যদি রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কোনো কারেন্ট না যায় তাহলে ওর অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হবে? কোনো ভোল্টেজ ড্রপ হবে না, ঠিক আছে? তো তখন এই 2 ভোল্টটাই আমার আসলে এখানে চলে আসবে 2 ভোল্ট। অথবা এই জিনিসটাকে আমরা আরেকভাবে চিন্তা করতে পারি, ঠিক আছে? একটা হলো এভাবে চিন্তা করা যে আমার যেহেতু ওপেন সার্কিট, কোনো কারেন্ট যাচ্ছে না, কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, সো এই 2 ভোল্টটাই আমার আসলে এখানে 2 ভোল্ট চলে আসছে। অথবা অ্যানাদার ওয়ে অফ থিংকিং, সেটা হলো তোমাদের কেভিএল অ্যাপ্লাই করবো আমরা এখানে, বাট কারেন্ট কিন্তু জিরো, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কারেন্ট আই হবে অবশ্যই এখানে জিরো, কারেন্ট আই এখানে অবশ্যই জিরো। একটা রেজিস্ট্যান্সের ভ্যালু ধরে নিচ্ছি ধরো 5 ওহম। এখন আমরা যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে? কেভিএল অ্যাপ্লাই করলে আমাদের প্রথমে আসবে কি -2 প্লাস এখানে আই আর করলে কি হবে 0 টাইমস 5, তাই না? মানে এটা জিরোই আসবে, প্লাস এখানে কত V1 ইকুয়ালস টু 0। এটা কি বোঝা যাচ্ছে? -2, তারপর এই ভোল্টেজ ড্রপটা হলো 5 ইনটু কারেন্ট 0 করলে 0 প্লাস V1 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা V1 কত পাই? 2, তাই না? সো অ্যাকচুয়ালি আমরা যেটা একটু আগে বললাম সেই কনক্লুশনটাই আমরা রিচ করলাম যে আমাদের যদি কারেন্ট 0 হয় তখন আমাদের কোনো ভোল্টেজ ড্রপ হয় না, তখন এই ভোল্টেজটাই আসলে আমাদের এখানে চলে আসে। এটা কেন বললাম? কারণ আমাদের এই সার্কিটে আমরা যদি VA পয়েন্টের নোডের ভোল্টেজটা বের করতে পারি তাহলে দেখবা যে এই VA পয়েন্টের ভোল্টেজ, আর এখানে তো কোনো কারেন্ট যাবে না, এখানে কারেন্টটা কত যাবে? 0, তাই না? কারণ এটা ওপেন সার্কিট। সো এই VA ভোল্টেজটাই আসলে আমাদের VTH, ঠিক আছে? এটাই তোমাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা বুঝালাম। এখন আমরা এখানে সলভ করব এটাকে। তো এটাকে আমরা নোড অ্যানালাইসিস করতেছি। নোড অ্যানালাইসিস করে আমাদের কি হয়? প্রতিটা নোডে ইকুয়েশন লিখতে হয়। তো আমরা নোড এ তে ইকুয়েশন লিখব, নোড এ। নোড এ তে ইকুয়েশন লিখে আমরা নোড এর ভোল্টেজটা বের করব, কারণ নোড এর ভোল্টেজ পেয়ে গেলে আমরা VTH পেয়ে যাব ইন আ ওয়ে। সো নোড এর ভোল্টেজটার জন্য আমাদের কি করতে হয়? কারেন্ট বের করতে হয়। এখানে কি কি কারেন্ট থাকবে? এটা একটা কারেন্ট, এইটা একটা কারেন্ট, আর এদিকে তো কারেন্ট অ্যাপ্রোচিং দ্য টার্মিনাল, এবং এদিকে একটা কারেন্ট। সো আমরা একটু দেখি, বুঝে বুঝে লিখতে হবে অবশ্যই। এই কারেন্টটা কি? VA -32 ডিভাইড বাই 4। এই এতদিন যেহেতু আমরা তোমাদেরকে অনেক ক্যালকুলেশন দেখাইছি, এখন তোমাদের খুবই ইজিলি এই কাজটা করে ফেলার কথা, নোডে ইকুয়েশন লিখে ফেলা। ঠিক আছে? এই নোডে ইকুয়েশন তোমাদের অবশ্যই এরর ফ্রি এবং ফাস্ট বা শর্টেস্ট ওয়েতে লিখতে হবে যাতে কোনো ভুল না হয়। একটা হলো VA -32 ডিভাইড বাই 4 প্লাস আরেকটা কি হবে? VA বাই 12 গেল। এবার এটা কি অ্যাপ্রোচিং দ্য টার্মিনাল, সেটাকে কি দিব? -2 দিব, প্লাস এটা কি হবে? 0। কেন? কারণ ওপেন সার্কিট থাকলে কোনো কারেন্ট ফ্লো করে না, এই কারেন্ট আসলে আমার 0। এটা হবে ইকুয়ালস টু 0। এখন এখানে ভ্যারিয়েবল কি? একটাই মাত্র, VA। সেটাকে সিম্পলিফাই করব আমরা। সিম্পলিফাই করলে আমাদের VA আসবে হলো 30 ভোল্ট। এতটুকু বুঝে গেছে যে আমরা ওপেন সার্কিট করে দিলাম। এই কাজটা যেটা করলাম যে VTH বের করার জন্য RL-টাকে ডিসকানেক্ট করলাম, তারপর আমরা আউটপুট টার্মিনালে ভোল্টেজটা বের করলাম। ওকে, আচ্ছা এখানে যদি VA পাই, এখন আমরা কি বলতে পারি যে আমার VA পয়েন্টের ভোল্টেজটা হলো 30, VA পয়েন্টের ভোল্টেজটা হলো 30। আর এখানে আমরা যদি KVL অ্যাপ্লাই করি, যে অ্যাপ্লাইং KVL at node A, বা এই লুপটা অ্যাপ্লাইং KVL, আমরা কি লিখতে পারি? এখানে -VA লিখতে পারি না? আমরা যদি এই জায়গাটা একটা KVL অ্যাপ্লাই করি তাহলে কি হবে? -VA প্লাস 0 কারেন্টের সাথে 1 ওহম আছে প্লাস VTH close to 0। এখানে হলো -VA, কারণ VA-টা তো আমাদের এইভাবে আসবে প্লাস মাইনাস, তাই না? তো -VA প্লাস 0 প্লাস VTH। সো সেখান থেকে আমাদের কি VTH কত হবে? VA এর সমান, যেটা হলো আমাদের 30 ভোল্ট। ওকে, সো আমরা দুইটা পার্ট, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে RTH বের করতে হয়, VTH বের করতে হয়, দুইটাই আমরা ইন্ডিভিজুয়ালি অ্যানালাইসিস করে বের করলাম। এবার ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে আঁকতে হবে।
ইকুইভ্যালেন্ট সার্কিটে কি আমাদের একটা ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তারপর হলো আউটপুট টার্মিনাল এবি, এবং তার সাথে কি আমাদের একটা লোড কানেক্টেড ছিল শুরুতে তো একটা লোড দেওয়া ছিল, তাই না, আরএল। তো সেটাকেও আমরা আঁকবো। অবশ্যই এমন ভাবে আঁকবো যাতে বোঝা যায় যেটা আমার আসলে লোড আরএল, এটা হলো আমার লোড আরএল লেবেল করে দিব। আর এই ভ্যালুগুলো অবশ্যই লিখতে হবে, মাত্র যে বের করলাম আমরা ভিটিএইচ বের করেছি 30 ভোল্ট, আরটিএইচ বের করছি কত 4 ওহমস। এখন আমাদের জন্য কাজ করাটা অনেক ইজিয়ার। আরএল এর ভ্যালু যে কোনো একটা বসাই দিব, আমাদের কারেন্ট কত ফ্লো করবে বের করতে পারবো, পাওয়ার কতটুকু ফ্লো করবে সেটা আমরা বের করতে পারবো আই স্কয়ার আরএল করে, তাই না। সো আমাদের জন্য আসলে অ্যানালাইসিস করাটা অনেক ইজি হয়ে যায় যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করে নিয়ে আসতে পারি। এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? কোন কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, সবই তোমরা পারো, ঠিক আছে। এখানে আসলে দেখো তোমাদের তোমরা এখানে আসলে সব ধরনের সার্কিটই এখন পর্যন্ত আমরা যা এই ডিসি সার্কিট সলভ করার জন্য যা মেথড শেখা দরকার সবই তোমরা শিখে গেছো। তোমাদের নোড অ্যানালাইসিস শিখে গেছো, তোমরা মেশ অ্যানালাইসিস শিখে গেছো, সোর্স ট্রান্সফরমেশন এবং সুপারপজিশন, এই চারটা মেথডই তোমাদের মেইনলি লাগে। তো এই চারটা মেথডের মধ্যে তোমাদের আসলে সবই তোমরা শিখে গেছো। এখন তোমরা এই থিওরেমটা আমরা কিভাবে অ্যাপ্লাই করলাম, এই থিওরেমটা আসলে কি আমাদেরকে বলে দিচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করা। তো কনভার্ট করতে গেলে আমাদের আগের মেথডগুলোই কিন্তু ইউজ করতে হচ্ছে বের করার জন্য। আমরা শুরুতে একদম এই কোর্সের শুরুতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা শিখে আসছি, আমরা নোড মেশ শিখে আসছি, এগুলো আমরা এখন অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা, সো তোমাদেরকে আমি পুরো জিনিসটা এঁকে দিলাম। এখন এই জিনিসটা তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ দেখানো আছে, আমি একটু মুছে দিচ্ছি আমার হাতের লেখাটা। ওকে, এখানে স্টার্ট করে দিচ্ছি। পুরো জিনিসটাই তোমাদের আমি যেভাবে সলভ করলাম সেটা তোমরা রেকর্ডিং এ দেখতে পারো, বাট তোমাদেরকে এখানে পুরো স্টেপসটাই বই থেকে নিয়ে করা আছে, বের করা এবং ভিটিএইচ বের করা। এখন একটা কোশ্চেন থাকতে পারে, এইটা হলো তোমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট, যে কোনটা আগে বের করব। আসলে কি কোনটা কি কারোর উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে না। তোমরা কেউ চাইলে আগে ভিটিএইচ বের করতে পারো, পরে আরটিএইচ বের করতে পারো, ঠিক আছে। নট নেসেসারিলি যে আরটিএইচ আগে বের করতেই হবে, কারণ এই আরটিএইচ এর ভ্যালুটা আমাদের কিন্তু পরে কোথাও লাগে না। সো দুইটা আসলে ইন্ডিপেন্ডেন্ট। তো তোমরা আগে পরে যে কোনো একটা করে বের করতে পারো। এখন যে কোনো কিছু আমরা সবার আগে কি সিম্পল কেস দেখি, তারপর আমরা কমপ্লিকেটেড কেসগুলোতে যাব। তো এটা ছিল তোমাদের জন্য একটা সিম্পল সার্কিট, ঠিক আছে। যখনই আমাদের কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকবে না, শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, তখন কিন্তু সার্কিটটা সিম্পল। যখনই আমাদের সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স চলে আসবে, তখনই থিংস উইল বি কমপ্লিকেটেড। সো তোমরা দেখবা যে কমপ্লিকেটেড অনেক বেশি হয়ে যায়। এটা হলো আরেকটা সার্কিট যেটার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদের বের করতে হবে, বাট ডিফারেন্স হলো এখানে আমাদের একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। এখানে কোথাও বলা ছিল না যে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কি করতে হবে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ জানবো। আমাদেরকে শুধু বলা আছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে সেগুলোকে বন্ধ করে দিতে হয় আরটিএইচ বের করার সময়। ওকে, এখানে আমরা এটা স্টেপ বাই স্টেপ এবার এটা অ্যানালাইজ করব। ওকে, তো ফার্স্ট কাজ হলো আমরা প্রথমে আগে আরটিএইচ বের করি, যেটা তোমাদেরকে আগের বারও আমি করেছি। ফার্স্ট কাজ হবে আমরা প্রথমে আরটিএইচ বের করব, তারপর আমরা ভিটিএইচ বের করব। এখন আমাদের আরটিএইচ বের করার জন্য একটু ডিফারেন্ট মেথড ইউজ করতে হবে, ঠিক আছে। যখনই আমাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকবে তখন আমরা কি করব? তখন আমাদের ফার্স্ট কাজ হবে ফাইন্ডিং আরটিএইচ। বা ভিটিএইচ চাইলে আগে বের করা যায়, আমি তোমাদেরকে আরটিএইচটা আগে বের করছি। ফাইন্ডিং আরটিএইচ, এই স্টেপে আমাদের ফার্স্ট কাজ হবে আগের মতো টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্স। টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্স। টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এরপরে হলো তোমাদের যেহেতু এটাকে যদি টার্ন অফ করে দেই ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো, তো ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো বাদ হয়ে গেলে এবার ডিপেন্ডেন্ট সোর্স থাকবে। এখন ডিপেন্ডেন্ট সোর্স কখনো নিজে অপারেট করতে পারে না। ওকে, তাকে এনার্জাইজ করার জন্য অবশ্যই আমাদেরকে একটা সোর্স রাখতে হবে, মিনিমাম অ্যাটলিস্ট একটা সোর্স, ইন্ডিপেন্ডেন্ট সোর্স আমাদের সার্কিটে থাকতে হয়। বাট আমরা তো ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে বন্ধ করে দিচ্ছি। সো এটা হলো একটা মেথড, ওকে, যেখানে আমরা প্রথমত সব ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে বন্ধ করে দিব। বাট যেহেতু আমাদের ডিপেন্ডেন্ট সোর্স আছে, সেটাকে পাওয়ার আপ করার জন্য আমরা আউটপুট টার্মিনালে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স কানেক্ট করব, এবং সেটাকে মানে তোমরা যে কোনো ভ্যালুর ইন্ডিপেন্ডেন্ট সোর্স কানেক্ট করতে পারো। আমরা এখানে একটা 1 ভোল্ট সোর্স কানেক্ট করব, এটা তোমাদের বই লেখা আছে, বাট কেউ যদি 5 ভোল্টও কানেক্ট করো সেটাও পসিবল।
তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের ধরো ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে আমি টার্ন অফ করে দিলাম। টার্ন অফ করে দেওয়ার পরে আমাদের থিওরেমে কি ছিল যে আমরা যদি এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে টার্ন অফ করে দেই আমাদের রেজাল্টেন্ট সার্কিটটা দেখতে কিরকম হবে, এরকম হওয়া উচিত। যদি আমি সব ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে বন্ধ করে দেই আমার সার্কিটে কি থাকবে, একটা আর ইকুইভ্যালেন্ট থাকবে, মানে আরটিএইচ থাকবে। আর ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে আমি টার্ন অফ করে দিলাম, এটা হলো আমার আউটপুট, তাই না? এরকম থাকবে। আমি যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে অফ করে দেই আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স কোনটা থাকলে সেটা অফ হয়ে যাবে, একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে, যেটা আমার এখান থেকে দেখলে আমরা এই রেজিস্ট্যান্সটাই পাবো। এখন এই অবস্থায় যেহেতু আমাদের ডিপেন্ডেন্ট সোর্স আছে সার্কিটের ভিতরে কোনো এক জায়গায়, তো এটাকে পাওয়ার আপ করার জন্য আমরা কি করতেছি, এখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করতেছি এবং আমরা সেটাকে বলেছি 1 ভোল্ট রাখবো বাই রুল অফ থাম্ব অনুযায়ী। এখানে একটা আমরা 1 ভোল্ট সোর্স কানেক্ট করব। তো 1 ভোল্ট কানেক্ট করলে যেটা হবে ফ্লো করবে আই নট, এটা নাম দিচ্ছি আমরা আই নট, একটা কারেন্ট ফ্লো করবে। কারণ আমরা যদি একটা সোর্স কানেক্ট করি সার্কিটটা কমপ্লিট হয়ে যায়, এখন আর ওপেন থাকে না, একটা কারেন্ট ফ্লো করে। সো নিয়ম অনুযায়ী আমাকে যদি এখানে আমরা একটা ফর্মুলা লিখতে পারি কি, আমার 1 ভোল্ট সমান V সমান কি হবে আইআর, অথবা আই নটটা আমাদের বের করার জন্য ফর্মুলাটা কি হবে, যে আই নট পরিমাণ কারেন্ট এখানে ফ্লো করবে, কারেন্ট সমান কি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স লিখতে পারি আমরা, তাই না? কারেন্ট সমান আমরা এখানে 1 ভোল্ট ডিভাইডেড বাই আরটিএইচ লিখতে পারি, তাই তো? করে আমরা যেটা পাবো। সো এখানে তোমাদের মাথায় রাখতে হবে যদি আমরা এখানে 1 ভোল্ট কানেক্ট করি তখন আমাদের এই কারেন্টটা বের করার জন্য আমাদের আসলে কি 1 বাই আরটিএইচ করতে হয়, অর আরটিএইচ হলো আমাদের আসলে কি 1 বাই আই নট। এতটুকু বোঝা যাচ্ছে যে আমরা যদি একটা 1 ভোল্ট কানেক্ট করি আমাদের সার্কিটটা আসলে দেখতে এরকম হবে। আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স টার্ন অফ করে দিয়েছি, এরপর যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে সেখানে আমাদের একটা 1 ভোল্ট সোর্স কানেক্ট করলাম, কানেক্ট করার পর যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টের ফর্মুলাটা হলো 1 ভোল্ট বাই আরটিএইচ, করে 1 বাই আরটিএইচ আসছে। তো এখান থেকে আরটিএইচ হলো আমার 1 বাই আই নট। এখন আমরা যদি এখানে কেউ যদি এখানে বলে যে না আমি 1 ভোল্ট কানেক্ট করব না, আমি 5 ভোল্ট কানেক্ট করব, এখানে 1 ভোল্ট কানেক্ট না করে আমি চাচ্ছি 5 ভোল্ট কানেক্ট করতে, তাহলে আমাদের কোথায় চেঞ্জ হবে একটু দেখি আমরা। যদি আমি এখানে 1 ভোল্ট কানেক্ট না করে 5 ভোল্ট কানেক্ট করি আমার এই ফর্মুলাতে আই নটের এক্সপ্রেশন কি হবে, আই নট হলো ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, তখন এখানে আমার 5 ভোল্ট আসবে এই জায়গাতে। তো তখন এটা কি হবে 5 বাই আরটিএইচ হবে, তো আরটিএইচ হবে আমার 5 বাই আই নট। সো চেঞ্জটা হলো শুধু এইখানে যে আমরা কত ভোল্ট কানেক্ট করতেছি সেটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাদের এত কিছু মনে রাখাটা আসলে কঠিন, আমরা সিম্পলি মনে রাখবো যে আমরা একটা 1 ভোল্ট সোর্স কানেক্ট করে দিব যদি আমাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকে সেটাকে পাওয়ার আপ করার জন্য, এবং ফাইনালি আমরা এখানে যে কারেন্টটা বের করব, এখন আমাদের সার্কিটটা কমপ্লিট হবে, এখানে কমপ্লিট হওয়ার পর এই কারেন্টটা আমাদের বের করতে হবে। কারণ এই কারেন্ট যদি আমরা বের করতে পারি অ্যানালাইসিস করে, আইদার মেশ অথবা নোড অ্যানালাইসিস করে, তারপরে আমরা সেই ভোল্টেজ যদি আমরা 1 ভোল্ট কানেক্ট করি 1 ভোল্ট বাই আই নট করলেই আমরা সেই রেজিস্ট্যান্স পেয়ে যাব। তো এটা হলো তোমাদের কনসেপ্ট যে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকলে একটু কষ্ট করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হচ্ছে। এতটুকু যদি বুঝতে পারো তাহলে আমরা একটু এই সার্কিটটাকে দেখি সলভ করে। তোমাদেরকে প্রথমে আমি কিভাবে কাজটা করব সেটাকে একটা সিম্পল সার্কিট দিয়ে বুঝালাম, এখন আমরা অ্যাকচুয়াল সার্কিটে যাব। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার এখানে কারেন্ট সোর্স যদি থাকে স্যার, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকলেও কি ওই একই প্রসেস, বাইরের বর্তনীতে ডিপেন্ডেন্ট সোর্স, মেইন কথা হলো ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমরা থেভেনিন থিওরেমে এখানে একটা ভোল্টেজ সোর্স বসাবো। তো তোমাদের টোটাল দুইটা থিওরেম আছে, আমি তোমাদের সেকেন্ড থিওরেমটা আপাতত কভার করছি না কারণ এটা তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তো তোমাদের থেভেনিন থিওরেমে আমরা ভোল্টেজ সোর্স বসাই আউটপুটে, আর আরেকটা থিওরেম আছে তোমাদের ইকুইভ্যালেন্টলি সিমিলার, সেটার নাম হলো নর্টন থিওরেম। নর্টন থিওরেমে তোমাদের কারেন্ট সোর্স বসাতে হয়। ওকে, সো আমরা যেহেতু একটাই শিখবো আমরা এটাই ভালো মতো শিখি। ওকে, সেটাকে আমরা প্রথমে আঁকবো এবং ইয়াটাকে টার্ন অফ করে দিব। আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে টার্ন অফ করে দেই এটা কি হবে, এটা খুলে যাবে, তাই না? এটাকে ওপেন করে দিতে হবে। সেটাকে ওপেন করার পরের পার্টটুকু আমরা আঁকি। এটা হলো আমার 4 ওহম, এটা 2, এটা হলো 6। এই পর্যন্ত হলো আমার আউটপুট। আর এখানে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স ছিল,
যেটার ভ্যালুটা হলো মাইনাস প্লাস, এটা হলো 2vx, আর vx টা আমার এখানে কোথায়, vx টা হলো আমার এখানে এই জায়গায়। এখন এটা হলো আমার ইকুইভ্যালেন্ট মানে সার্কিট যেখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে টার্ন অফ করলাম, বাট একটা ডিপেন্ডেন্ট সোর্স এবার আছে। সো এটাকে পাওয়ার আপ করার জন্য আমাদের আউটপুট আমরা বলেছি একটা 1 ভোল্ট ভোল্টেজ সোর্স কানেক্ট করব। সো এই নিয়ম অনুযায়ী প্রথমে টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এরপরের কাজটা কি, কানেক্ট 1 ভোল্ট, 1 ভোল্ট বা 5 ভোল্ট করতে পারো, কোনো সমস্যা নেই। 5 ভোল্ট করলে ফর্মুলা ওয়াইজ ওখানে 5 আসবে এক জায়গায়। কানেক্ট আ 1 ভোল্ট সোর্স and determine I naught. I naught, I naught টা আসলে কি, এখানে এখন যে কারেন্টটা ফ্লো করবে আমরা সেটার নামে আমরা দিচ্ছি I naught, এটা বের করতে হবে। তারপরে 1/I naught হলো আসলে RTH, বুঝা গেছে? এখন এখানে তাহলে আমরা বুঝলাম যে আমরা এখানে থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট আমরা RTH বের করব। সেখানে ফার্স্ট স্টেপ RTH করার জন্য অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে বন্ধ করে দিতে হয়, বন্ধ করে দিলাম। এবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে গেলে একটা সমস্যা হলো, আমাদের আসলে এখানে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থেকে যায়, সো এটাকে আসলে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবো না নরমালি যেভাবে বের করি। সো তোমরা যদি একটু বই দেখো, যে তোমাদের বইও কিন্তু এরকম ছিল যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি কখনো বের করতে হয় আর ওখানে যদি আমাদের এরকম ডিপেন্ডেন্ট সোর্স থেকে যায়, তখন কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা যায় না। তোমাদেরকে আউটপুটে একটা সোর্স কানেক্ট করে সেই কারেন্টটা বের করতে হয়, তারপরে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে বের করে নিয়ে আসতে হয়। সো এই মেথডটা আমরা যেটা শিখতেছি সেটাই আসলে অনলি মেথড। তো এখানে আমাদের আউটপুটে একটা 1 ভোল্ট সোর্স কানেক্ট করলাম, অ্যানালাইসিস করে আমরা এই কারেন্টটা বের করব। এখন এই অ্যানালাইসিসটা আমাদের যেহেতু বললাম যে থেভেনিন থিওরেমে আসলে তোমাদের কোনো রেস্ট্রিকশন নাই, তোমরা নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস যে কোনোটাই করতে পারো। সো কোনটা করলে আমাদের কাজ কম হবে কি মনে হয়, কোনটা করলে আমাদের কাজ কম হবে, নোড নাকি মেশ? এখন এটাকে সলভ করে যদি আমাদের কারেন্টটা বের করতে হয়, মেশ করলে দেখো তিনটা আসবে, 1 2 3, তাই না? আর নোড করলে কয়টা আসবে? মেশ অ্যানালাইসিস করলে এখানে তিনটা নোড, তিনটা মেশ আসবে। আর যদি নোড অ্যানালাইসিস করি তাহলে অবশ্যই কি আমাকে এই যে আমরা যেহেতু এই পয়েন্টের রেসপেক্টে আউটপুটটা আমার, সেটাকে আমরা গ্রাউন্ড ধরবো অবশ্যই। এটাকে অন্য কোনো পয়েন্টে গ্রাউন্ড ধরা যাবে না, এখানে এটাকে আমরা গ্রাউন্ড ধরবো। এখানে একটা হলো এ নোড আর এখানে একটা হলো বি নোড, আর কোনো নোড নাই। এটা হলো 1 ভোল্ট, মানে যেহেতু 1 ভোল্ট কানেক্ট করা আছে। সো এখন আমাদের মাত্র দুইটা ভ্যারিয়েবল, মেশ করলে তিনটা লুপ হয় কিন্তু নোড করলে দুইটা ভ্যারিয়েবল। সো নোড অ্যানালাইসিস করাটা ইজিয়ার, বাট কেউ যদি মেশ করো সমস্যা নাই, তোমাদের রেজাল্ট মিললেই তোমরা মার্কস পাবা। ওকে, তোমরা যদি মেশ করো অবশ্যই তোমাদের মেশ ইকুয়েশন ঠিকমতো লিখতে হবে এবং তোমাদের আই নট, তখন আমাদের কি এই কারেন্টটা বের করতে হতো যার উল্টাটা হলো আই নট। অবশ্যই তোমরা পারবা সেটা করতে, বাসায় ট্রাই করে দেখতে পারো। আমরা আপাতত এটাকে মেশ মানে নোড অ্যানালাইসিস দিয়ে করব। তো এটা করলে যেটা হচ্ছে, আমার এই সার্কিটটাকে আমরা একটা আর ইকুইভ্যালেন্ট দিয়ে লিখতে পারি এভাবে করে, এটাকে আমরা একটা আরটিএইচ ইকুইভ্যালেন্ট সার্কিট হিসেবে চিন্তা করতে পারি। এই আউটপুটের রেসপেক্টে, আউটপুট যেটা তার রেসপেক্টে বাম দিকের সার্কিটটাকে আমরা একটা আরটিএইচ হিসেবে চিন্তা করলাম এবং এখানে আমরা একটা 1 ভোল্ট সোর্স কানেক্ট করে দিলাম, প্লাস মাইনাস 1 ভোল্ট সোর্স কানেক্ট করে দিলাম, যেখানে আমাদের আই নট কারেন্টটা বের করতে হচ্ছে। এটাই তো আমরা করতেছি অ্যাকচুয়ালি, তাই না? সিম্পলিফাইড ওয়েতে যদি চিন্তা করি। এখন আমরা এটাকে সলভ করব ইউজিং নোড অ্যানালাইসিস। প্রথমে নোড এ তে আমরা ইকুয়েশন লিখব। নোড এ তে ইকুয়েশন লিখলে কি হবে? আচ্ছা, এখানে কি আমার কোনো ইয়া আছে, তোমার সুপার নোড বা এরকম কিছু আছে নাকি আগে দেখি আমরা। নোড অ্যানালাইসিস যখন করব, নোড এ তে যদি যাই আমরা দেখি, নোড এ তে ইকুয়েশন কারেন্টের ইকুয়েশন লিখতে গেলে এখানে একটা কারেন্ট আসবে, এখানে একটা কারেন্ট আসবে, বাট এই কারেন্ট আমরা বের করতে পারবো না স্যার, কারণ এখানে ভোল্টেজ সেখানে আসলে কি এটা একটা সুপার নোড। তো আমাদের তখন এ বি দুইটাকে নিয়ে কাজ করতে হবে। তো এই কারেন্ট অবশ্যই এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাবে। তারপর হলো তোমাদের এই কারেন্ট বের করব, এই কারেন্ট বের করব। এখন দেখো এই কারেন্ট আর এই কারেন্টকে ক্যান্সেল করব না একটা আরেকটাকে, যখন আমরা ইকুয়েশন লিখব অবশ্যই এই কারেন্টটাকে ক্যান্সেল করবে, কারণ এই এ ব্রাঞ্চে এই দিকে একটা কারেন্ট
এই দিকে একটা কারেন্ট এবং এই দিকের একটা কারেন্ট। বি ব্রাঞ্চে 1 2 3 4টা কারেন্ট। এখন এই দুটো কারেন্ট একটা আরেকটাকে ক্যান্সেল করবে আর এই দুটো কারেন্ট একটা আরেকটাকে ক্যান্সেল করবে। আমরা তো এটা অবশ্যই জানি যে এটা একটা আরেকটাকে ক্যান্সেল করবে। আমরা এটাকে আপাতত লিখতেছি না, এটাকে আমরা আপাতত লিখছি। আর এইটা যে ক্যান্সেল করে এটা আমরা এখন দেখব। তো ফাইনালি যদি তোমরা বুঝে ফেলো তাহলে তোমাদের এই এটা না লিখলেও হয়, বাট আমরা আপাতত লিখে ক্যান্সেল করে দেখাবো ক্যান্সেল হচ্ছে। তো নোড এতে আমাদের এই কারেন্টটা হলো, এটা যেহেতু গ্রাউন্ড তাহলে কি VA/4, তাই না? VA/4 এই কারেন্টটা কত হবে? এই দিকে যে কারেন্টটা যাচ্ছে অবশ্যই A থেকে B নোডের দিকে যাচ্ছে, সো এটা হবে আমার VA মাইনাস VB ডিভাইডেড বাই 2। এটা কি বুঝা গেছে? এটা হলো আমার এই কারেন্টটা অবশ্যই এটাকে ক্যান্সেল করতেছে। এবার বি নোডে আসি। বি নোডে আমার এই কারেন্টটা কি হবে? বি থেকে এ তে যাচ্ছে, এদিকে কি হবে? VB মাইনাস VA ডিভাইডেড বাই 2। এটা হলো এই কারেন্টটা। আর এদিকে কারেন্ট হলো VB/6। আর এইদিকে কারেন্ট হলো VB আর এদিকে 1 ভোল্ট, কারণ 1 ভোল্ট আমরা কানেক্ট করেছি। সো VB মাইনাস 1 ডিভাইডেড বাই এটা হবে ইকুয়ালস টু 0। ইকুয়েশনটা কি বুঝা গেছে নাকি আগে বলো? কেসিএল অ্যাপ্লাই ইয়া নোড এ তে, এটা আসলে নোড এ না, এখানে আসলে সুপার নোড। এটা হলো সুপার নোড এবি, কারণ যেহেতু আমাদের এখানে একটা সুপার নোড আছে। তো আমরা এই কারেন্ট নিলাম, এই কারেন্ট নিলাম, এই কারেন্ট, এটা এবং এটা ইকুয়ালস টু 0। এখন যেটা বললাম আমরা যে এই দুটো কারেন্ট আসলে একটা আরেকটাকে ক্যান্সেল করে, কারণ একটা আরেকটার অপোজিট। সো একটু দেখি আমরা, এই কারেন্টটা ছিল আমাদের এইটা আর এই কারেন্টটা ছিল আমাদের এইটা। অ্যাড করলে কি একটা আরেকটাকে ক্যান্সেল করবে না? কারণ এটা হলো VA মাইনাস VB, আর এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এটা কি হবে? VA মাইনাস VB। তখন আসলে কি এটা এটাকে ক্যান্সেল করবে। বেসিক অ্যালজেব্রা, ওকে? সো তোমরা যদি জিনিসটা আগে ধরতে পারো তোমাদের আসলে এটা লেখার দরকার নেই। ডিপেন্ডেন্ট সোর্সটা নিলেন না কেন স্যার? ডিপেন্ডেন্স আমরা কি সুপার নোডে লেখো, আমরা সুপার নোডের জিনিসগুলো কি মনে আছে তোমাদের? সুপার নোডে কি আমরা ইয়া করতাম তোমার এই সুপার নোডের ভিতর দিয়ে কারেন্টটা কি বের করতে পারবো আমরা? না স্যার, বুঝতে পারছি। ওই জন্য এটা দিচ্ছি। আর আলটিমেটলি এটা অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়, সুপার নোডের কারেন্টটা এটাকে ক্যান্সেল করে অবশ্যই। এখানে যেমন দেখো যে এই কারেন্টটা কিন্তু এই কারেন্টটাকে ক্যান্সেল করতেছে। তো তোমরা যদি অবশ্যই জিনিসগুলো আগে থেকে বুঝতে পারো তোমাকে আসলে এই দুটো জিনিস লেখা লাগবে না। তখন আমাদের লিখতে হবে VA/4 প্লাস VB/6 প্লাস VB-1 ডিভাইড বাই 2। এই তিনটা লিখলেই হয়ে যাচ্ছে, কারণ এইটা এটাকে ক্যান্সেল করবে যদি তোমরা ঠিকমতো ইকুয়েশনটাকে লেখো। তোমরা যদি আগে থেকে জিনিসগুলো ধরে ফেলো তখন তোমাদের কাজ করতে অনেক ইজি হয়ে যায়। এখান থেকে আমার ইকুয়েশনটাকে যদি আমরা সিম্পলিফাই করি আমাদের এটা হবে VA/4, এদিকে আসবে 2/3 VB, এটা সমান হচ্ছে হলো হাফ। এটা হলো আমার ইকুয়েশন 1। বুঝা গেল? সুপার নোড এবি তে আমরা একটা ইকুয়েশন লিখে আমরা ইকুয়েশন 1 লিখলাম। তাহলে ইকুয়েশন 2 আমরা কিভাবে পাবো? এই এবি ভোল্টেজের এই এবি নোডের মধ্যে যে ভোল্টেজ সোর্সটা যার কারণে আমাদের সুপার নোড হয়ে যাচ্ছে তার ভ্যালু ইউজ করে। সেখানে আমাদের VB মাইনাস VA টা কত হবে? VB মাইনাস VA হলো 2VX। আমরা চাই না নতুন কোনো ভ্যারিয়েবল এখানে থাকুক। সো VX এর রিলেশনটা এখানে কি? VX এখানে কোথায় ডিফাইন করা আছে? এই জায়গাতে। VX কে যদি আমরা নোড ভোল্টেজ দিয়ে লিখি VX কত হবে? বলো, এটা তোমাদের এখন পারার কথা। আবার একটু বলো, শুনি নেই। স্যার VA এর সমান। এক্স্যাক্টলি, কারণ তোমাদের এই VA নোডের ভোল্টেজটাই আসলে VX। সো VX তোমাদের এখানে সার্কিট অনুযায়ী VX সমান হলো আসলে VA। সো এখান থেকে আমরা VX থেকে বাদ দিয়ে দিই, এই ভ্যারিয়েবলটাকে আমরা কমাই ফেলবো। সো VB মাইনাস VA সমান 2 টাইমস VX হলো আসলে আমাদের VA। তো সেখান থেকে আমাদের এটা মাইনাস VA এই সাইডে আসলে 3 টাইমস VA হয়। 3 টাইমস VA মাইনাস VB ইকুয়ালস টু 0। এটা আমাদের ইকুয়েশন 2। সো দুইটা ইকুয়েশন সাইমালটেনিয়াসলি সলভ করবা, করলে তোমাদের V এর ভ্যালুটা আসবে হলো 2/9, এটার ভ্যালুটা আসবে 2/9, আর VB এর ভ্যালুটা তোমাদের আসবে হলো 2/3 যদি তোমরা সাইমালটেনিয়াসলি সলভ করো। এখন আমরা এটাকে
নরমাল যেভাবে শিখে আসছি আমরা মেশ বা নোড করে আমরা বের করলাম। এখনো কি আমার আই নট ভ্যালুটা বের হয়েছে? আই নটটা কিন্তু এখনো বের হয়নি। আই নট কিভাবে বের করবো বলো? এখানে আমরা আই নট কিভাবে বের করতে পারি? আই নটটা কি আমার এখান থেকে এই ডিরেকশনের কারেন্টটা, তাই না? এখন তো আমরা বি নোডের ভোল্টেজ জানি, সো আমরা আই নটটা ইজিলি বের করতে পারবো। আই নট কি হবে বলো? একজন বলো, কারণ তোমাদের এই জিনিসগুলো আসলে এতদিনে পারার। 1 মাইনাস ভিপি বাই হ্যাঁ, যেহেতু এটা এখান থেকে এইদিকে যাবে, সো 1 মাইনাস ভিবি হবে এখানে। 1 মাইনাস ভিবি ডিভাইডেড বাই 2 করে তোমাদের এখানে রেজাল্টগুলো বসাবা। বসলে ভিবি হলো 2/3 ডিভাইড বাই 2। এটা করলে তোমাদের আই নট আসবে হলো 1/6 অ্যাম্পিয়ার। এখন এই সার্কিটটাকে সিম্পলিফাই করে চিন্তা করলে এরকম হচ্ছে। এখন আমার আরটিএইচ তাহলে কত? আই নট হলো আমার 1 ভোল্ট বাই আরটিএইচ, দেয়ারফর আরটিএইচ হবে আমার 1 বাই আই নট। 1 বাই আই নট, এটা হলো আমার 1/6 পরে আমাদের আসছে কত? 6 ওহম। বুঝা গেছে? সো একটু যদি কম্পেয়ার করি আগের স্টেপের সাথে, আমাদের আগের বার যখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার সময় আরটিএইচ বের করেছিলাম, কোনো ডিপেন্ডেন্ট সোর্স ছিল না, থিংস ওয়্যার মাচ সিম্পল। আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে টার্ন অফ করে দিছি, সার্কিটটা দেখতে তখন এরকম হয়েছে, খুবই ইজিলি আমরা আরটিএইচ বের করে ফেলছি। বাট যখনই আমাদের ডিপেন্ডেন্ট সোর্স চলে আসে তখনই থিংস বিকাম কমপ্লিকেটেড। তখন আমাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমরা এটাকে আসলে সিম্পলিফাই করে আর ইকুইভ্যালেন্ট বের করতে পারি না। তখন আমাদেরকে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করতে হয়। ইট ক্যান বি এনি ম্যাগনিটিউড, 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট। আলটিমেটলি মাথায় রাখতে হবে ওই ভোল্ট অনুযায়ী কিন্তু এখানে ওই এক্সপ্রেশনটা আসবে। আরটিএইচ সমান হবে ওই ভোল্টেজ বাই আই নট, তাই না? ভি বাই কারেন্ট, আর হলো কি ভি বাই আই। সো আমরা 1 দিয়ে করব, তাহলে আমাদের কাজ করতে অনেক ইজি হয়। 1 বাই আই নট করব, করলে আই নটের ভ্যালুটা আমরা কোনো একভাবে বের করে নিয়ে আসবো। কোনো একভাবে নিয়ে এসে 1 বাই আই নট করলে আমরা আরটিএইচ পেয়ে যাবো। এটাই হলো তোমাদের ফাইনাল। প্লাস মাইনাসটা তো যে কোনো একদিকে দিলেই হবে, তাই না? এভাবে দেওয়াটা বেটার। উল্টাভাবে দিলে তোমাদের তখন গ্রাউন্ড হতে সমস্যা হবে, ঠিক আছে? অবশ্যই তোমরা ইচ্ছা মতো দিবা না, এভাবেই দিবা, উপরে প্লাস নিচে মাইনাস। কারণ তার মানে কি আমরা ভোল্টেজ সোর্সটা এটার রেসপেক্টে 1 ভোল্ট এখানে দিচ্ছি, এটাকে তখন আমরা গ্রাউন্ড করব, ঠিক আছে? তো অবশ্যই ইচ্ছা মতো দিলে হবে না, কিছু জিনিসপত্র তোমাদের মাথায় রাখতে হবে, মানে রুল অফ থাম অনুযায়ী। সেটা হলো আমরা এখানে যদি ভোল্টেজ সোর্সটাকে অবশ্যই নিচে প্লাস উপরে মাইনাস দিব, তাহলে কি আমরা এটার রেসপেক্টে এখানে 1 ভোল্ট দিচ্ছি, তো এটার রেসপেক্টে আমরা সবকিছু হিসাব করব, এটাকে গ্রাউন্ড ধরে, ঠিক আছে? কেউ যদি উল্টা করে দাও তখন আমার এটাকে গ্রাউন্ড ধরতে হতে পারে, ক্যালকুলেশনগুলো তখন কমপ্লিকেটেড হবে। সো ওভাবে করার থেকে এটা করাটাই বেটার। আচ্ছা, এটা হলো আমাদের মাত্র পার্ট 1। এত ডিটেইলে করালাম কারণ তোমাদের যাতে জিনিসগুলো বুঝতে পারো। স্টেপ 1 ছিল আরটিএইচ বের করা, স্টেপ 2 হলো কি আমাদের ভিটিএইচ বের করতে হবে। মজার ব্যাপার হলো ভিটিএইচ বের করব আমরা আগের মেথডে, এখানে আর কোনো চেঞ্জ নেই। আরটিএইচ বের করার জন্য আমাদের যেরকম ডিপেন্ডেন্ট সোর্স থাকে, আর ইকুইভ্যালেন্ট বের করা যায় না, একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করতে হয়। ভিটিএইচ বের করার সময় কোনো সমস্যা নেই। ভিটিএইচ করার সময় আমরা কি করতাম? ডিসকানেক্ট করতাম, আরএল কে ডিসকানেক্ট করে আউটপুট টার্মিনালে কত ভোল্টেজ আসছে সেটা দেখব। আমরা এটাই করব এখানে। আমরা প্রথমে সার্কিটটাকে আঁকি, এটা হলো আমাদের 5 অ্যাম্পিয়ার। এখন সোর্সগুলো অবশ্যই থাকবে, টার্ন অফ করা যাবে না। এখানে তোমাদের মাইনাস প্লাস, এটা হলো 2 টাইমস Vx 6 2 4, আর এখানে তোমাদের ছিল Vx টা তোমাদের ডিফাইন্ড হলো 4 ওহমের অ্যাক্রস। তো ভিটিএইচ বের করার নিয়ম হলো আমরা সার্কিটটাকে যেভাবে আছে অ্যাজ ইট ইজ রাখবো, লোডটাকে ডিসকানেক্ট করে দিব। এখানে যদিও কোনো লোড দেখানো নাই, সো আমরা লোডটাকে ডিসকানেক্ট করা মানে আসলে এটা ডিসকানেক্ট করাই আছে। সো এইখানে আমাদের কি ভোল্টেজ আসছে সেটাই হলো আমাদের কি ভিটিএইচ, এটা বের করতে হবে। এখন আমরা এটাকে অ্যানালাইসিস করে বের করব। ওকে, সো কোন অ্যানালাইসিস করলে আমাদের ইজি হবে? মেশ করতে পারো, নোট করতে পারো, কোনো সমস্যা নাই। আমরা আপাতত নোট দিয়ে করতেছি। ওকে, নোট দিয়ে করলে
গ্রাউন্ড ধরবো কাকে? অবশ্যই এই পয়েন্টের রেসপেক্টে যেহেতু এটা ভিটিএইচ, এটাকে গ্রাউন্ড ধরাটা বেটার। এটাকে আমরা গ্রাউন্ড ধরে ফেলতেছি। নোড কয়টা হবে আমাদের? একটা নোড হলো এ, আর একটা নোড হলো বি। আর কি কোনো নোড আছে সার্কিটে? আর নাই। সো দুইটা নোড দুইটা ইকুয়েশন লিখতে হবে। সো অ্যানালাইসিস নরমালি যেভাবে নোড অ্যানালাইসিস করে সেভাবে করে আমরা ভি এ বি বের করব। সো নোড এ তে আমাদের কারেন্ট কি হবে? এটা একটা কারেন্ট। আচ্ছা, এখানে আবার একটা ঝামেলা আছে, সেটা হলো কি এখানে একটা সুপার নোড আছে, তাই না? যে এই জিনিসটা তো আমার সুপার নোড। সো এই কারেন্টটা নিব, এই কারেন্ট নিব, এই কারেন্ট নিব, কিন্তু এই কারেন্ট আমরা যেহেতু লিখতে পারবো না সুপার নোডের কারণে, তখন আমাদের সুপার নোড এবি নিতে হবে। এখানে এসে এই কারেন্ট নিব, এই কারেন্টটা কত হবে বলো তো কেউ একজন? স্যার এই আজকে কারেন্টটা তো ছেড়ে ভালোই তো স্যার। জিরো আমাদের হবে, এক্সাম কারেন্ট আছে আসবে স্যার। না, জিরো আসবে। আবার একটু বলো, কেউ কিছু বললা? স্যার আমাদের এক্সাম আছে স্যার এখনই। হ্যাঁ আচ্ছা, এটা শেষ করি আমি, দাঁড়াও। এটা হলো তোমাদের জিরো, ওকে? এটা জিরো, আর এই দিকের কারেন্ট আসলে কি এই কারেন্টটাকে ক্যান্সেল করবে। স্যার আমরা এখন ইকুয়েশনটাকে দ্রুত লিখে ফেলবো। সো প্রথমে আসবে এখানে -5, এটা হলো সুপার নোড এবি, ওকে? এটা হলো -5 প্লাস BA/4 প্লাস BB/6 প্লাস 0 ইকুয়ালস টু 0। শেষ। এটাই আমার ইকুয়েশন। এখান থেকে তোমরা পাবা হলো ইকুয়েশন 1, যেটা হলো VA/4 প্লাস BB/6 ইকুয়ালস টু 5। এটা আমার ইকুয়েশন 1। আর সেকেন্ড ইকুয়েশন হলো এই ভোল্টেজ ডিফারেন্স, যেটা হলো তোমাদের VB মাইনাস VA সমান হবে 2 টাইমস VX। এখানে VX টা ডিফাইন্ড হলো VA হিসেবে। সো VB মাইনাস VA সমান হবে 2 টাইমস VA। কেন? কারণ VX ইজ অ্যাকচুয়ালি VA সার্কিট অনুযায়ী। তো সেখান থেকে তোমাদের আসবে হলো 3VA মাইনাস VB সমান 0। এটা তোমাদের ইকুয়েশন 2। তো সেখান থেকে তোমরা VA VB পাবা কত? VA পাবা হলো তোমাদের 20/30 এই অবস্থায় 20/30। VB পাবা তোমরা 20। এখন আমাদের এখানে আমরা এই জায়গায় যদি KVL অ্যাপ্লাই করি আমরা VTH পাবো, যে আমাদের এখানে আসছে কত? -VB প্লাস 0 ভোল্টেজ ড্রপ প্লাস VTH সমান হয় 0। সো VTH সমান আসলে তোমাদের হয়ে যাচ্ছে VB, যেটা তোমাদের অ্যাকচুয়ালি আসছে কত? 20 ভোল্ট। সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে তোমাদের 20 ভোল্ট আসবে এবং 6 ওহম আসবে। শেষ, তোমাদের সার্কিট এখানেই শেষ। আমরা একটু ফাইনাল রেজাল্টটা দেখি। তোমাদের ক্লাস এখানে আমি শেষ করে দিচ্ছি, ডিসকার্ড করে দিলাম। তোমাদের আলটিমেট সলিউশনটা এরকম। আমরা স্টেপ 1 এ RTH বের করব, স্টেপ 1 এ RTH বের করে তোমাদের এই হলো ইকুয়েশন। স্টেপ 2 তে আমরা VTH বের করব, VTH বের করে আমাদের এই হলো সলিউশন। ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে এরকম। শেষ। তো আপাতত তোমাদের ক্লাস আমি এখানেই শেষ করে দিচ্ছি। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তোমাদের যেহেতু ক্লাস টেস্ট আছে একটু পরে, আমি অবশ্যই তোমাদেরকে এক্সট্রা টাইম নিব না, ঠিক আছে? কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা সেটা কোথাও লিখে রাখতে পারো, নেক্সট দিন শুরুতে বলবা, ঠিক আছে? যেহেতু তোমাদের এখন ক্লাস টেস্ট অনেকে চলে যাবা। আর এই রেকর্ডিংগুলো তোমাদের অবশ্যই আপলোড করা হয়। রেকর্ডিং করার সময় এখানে আমরা অনেক কথা বলি, আমি জিনিসগুলো অবশ্যই তোমরা একটু দেখো আবার রেকর্ডিংগুলো, যদি কোনো কিছু না বুঝো। আর কোশ্চেন থাকলে লিখে রাখো, নেক্সট দিন শুরুতে বলবা, তাহলে ডিসকাস করা যায়। কারণ আমাদের অবশ্যই শেষ হলে আরেকটা ক্লাস শুরু থাকে আমাদের, তো যার কারণে ডিসকাস করা যায় না, ঠিক আছে? সো তোমরা যেহেতু ক্লাস টেস্ট হচ্ছে, ভালো মতো ক্লাস টেস্ট দাও, ওকে? কোনো কোশ্চেন থাকলে আগামী দিন শুরুতে বলবা। তো সবাইকে খোদা হাফেজ।